আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় আজও অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে তথা অত্র কলেজ শিমুলিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের এই কোভিড-19 এই মহামারী দুর্যোগের ভিতরে এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক, ভূগোল, শিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর। আমি আজ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন থেকে বিশেষ করে নদী পর্যায়, নদীর কার্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে একই অধ্যায় থেকে ভূমিকম্পের কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করছিলাম। আশা করব তোমরা যদি উক্ত ক্লাসটা দেখে থাকো তাহলে এখান থেকে অনেক ভূমিকম্প সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে, যা পরবর্তী জীবন চলার পথে অর্থাৎ বা পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে। তবে আজকে আমার বিশেষ করে আলোচ্য বিষয় ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন থেকে নদী নিয়ে আলোচনা করব। নদী, রিভার্স। নদী, রিভার্স। দেখুন, আসলে নদী কি বা নদীর সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, নদী বলতে আমরা কি বুঝি জানা যাক। নদী বিশেষ করে পর্বত, পাহাড় পর্বত, উঁচু ভূমি, মালভূমি থেকে বৃষ্টির পানি বা বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং সমভূমির উপর দিয়ে যখন আঁকাবাঁকাভাবে বিশাল জলধার বা সাগরে পতিত হয়, এই জলধারকে নদী বলে। তাহলে আমরা বুঝলাম নদী বলতে কি বুঝি। নদী সাধারণত পাহাড় পর্বত, মালভূমি বা উঁচু ভূমি থেকে বৃষ্টির পানি বা বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়ে যখন বিশাল জলধারে পতিত হয় তখন তাকে নদী বলে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা চিত্র অঙ্কন করলে দেখবো যে নদীর অবস্থানটা কি। তাহলে চিত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে যখন পাহাড় পর্বত উঁচু ভূমি থেকে বৃষ্টির পানি বা বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে সমভূমির উপর দিকে আঁকাবাঁকাভাবে যখন বিশাল জলধারা বা সমুদ্রে পতিত হয় তখন তাকে নদী বলে। বলা হচ্ছে নদী বিশেষ করে যে সমস্ত স্থান থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় উৎসস্থল। নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটা হলো নদীর উৎসস্থল। এইটা হলো নদীর উৎসস্থল।
আর নদী যখন সাগরে পতিত হয় সেটা হলো নদী মোহনা, এটা নদীর মোহনা আর এটা হলো নদীর উৎসস্থল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চিত্রটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, অর্থাৎ পাহাড় পর্বতের চূড়া যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে সেটা হলো নদীর উৎসস্থল, এবং যেখানে নদী পতিত হয় সেটা হলো নদীর মোহনা। এবং দুইটা নদীর মধ্যবর্তী সমভূমিকে বলা হচ্ছে দোয়াব, এই অঞ্চলটাকে বলা হচ্ছে দোয়াব। এবং যখন দুইটা বা তিনটা নদী একত্রে এক জায়গায় মিলিত হয় তখন তাকে বলা হচ্ছে নদী সঙ্গম। যখন দুইটা বা তিনটা নদী, এই যে চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবো যে চিত্রে দুইটা তিনটা নদী একত্রে মিলিত হয়েছে, এটা হলো নদী সঙ্গম। এবং মূল নদী থেকে যদি ক্ষুদ্র জলধারা সেখান থেকে উৎপত্তি লাভ করে অন্যদিকে প্রবাহিত হয় তখন সেখানে বলা হচ্ছে শাখা নদী। এবং জলধারা থেকে যে ছোট ছোট নদী, জলধারা থেকে পাহাড় পর্বত থেকে যে ছোট ছোট জলধারাগুলো মূল নদীতে মিলিত হয় সেটা হচ্ছে উপনদী। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে নদী বলতে আমরা কি বুঝি। নদীটা হলো যখন পাহাড় পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি বা বরফ গলা পানির যখন স্রোতধারা পর্বতের গা বেয়ে সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকাভাবে বিশাল জলধার বা সাগরে পতিত হয় তখন তাকে নদী বলে। নদীর উৎপত্তি স্থলকে উৎসস্থল বলা হয় এবং নদীর সমুদ্রে পতিত হওয়ার স্থলকে মোহনা বলে। এবং দুইটা নদীর মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে দোয়াব অঞ্চল। এবং দুই থেকে তিনটা নদী যেখানে একত্রে মিলিত হয় ওই স্থানকে বলা হচ্ছে নদী সঙ্গম। চিত্র লক্ষ্য করলে বোঝা যাবে তিনটা নদী একত্রে মিলিত হওয়ার স্থান হলো নদী সঙ্গম। এবং মূল নদী থেকে যদি ক্ষুদ্র কোনো জলধারা বিশেষ করে ওখান থেকে উৎপত্তি হয়ে অন্যদিকে প্রবাহিত হয় সেটা হলো শাখা নদী। এবং উচ্চভূমি বা মালভূমি থেকে আরেকটা স্রোতস ধারা যখন মূল নদীতে পতিত হয় তো এটা হলো বলা হচ্ছে উপনদী। তাহলে আমরা নদী সম্পর্কে একটি ধারণা লাভ করলাম। এখন দেখা যাক নদীর বিভিন্ন পর্যায়। নদীর বিভিন্ন পর্যায়, বিশেষ করে নদী উৎপত্তি থেকে মোহনা পর্যন্ত তিনটা পর্যায় লক্ষ্য করা যায়। এক নম্বর হলো পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি। পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি। দুই নম্বর হলো সমভূমি পর্যায় বা মধ্যগতি। তিন নম্বর হলো বদ্বীপ পর্যায় বা নিম্নগতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নদীর বিভিন্ন পর্যায়ে কার্য সম্পাদন করে থাকে। এক নম্বর হলো নদী সাধারণত উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত তিনটা পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্যায় হলো পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, দ্বিতীয়টা হলো সমভূমি পর্যায় বা মধ্যগতি, তিন নম্বর পর্যায় হলো বদ্বীপ পর্যায় বা নিম্নগতি। অর্থাৎ নদী যখন তার উৎসস্থল থেকে পর্বতের গা বেয়ে নিচের দিকে ধাবিত হয় এটা হলো ঊর্ধ্বগতি। এই সময় নদীর স্রোতের বেগ বেশি থাকে, নদী ক্ষয়কার্যটা বেশি হয়। এবং যখন সমভূমির উপর দিয়ে নদী আঁকাবাঁকাভাবে নিম্ন দিকে প্রবাহিত হয় সেটা হলো সমভূমি পর্যায় বা মধ্যগতি। এই সময় নদীর স্রোতের বেগ সাধারণত কম থাকে এবং নদীর গভীরতা কমে প্রশস্ততা বেশি লক্ষ্য করা যায়। এই সময় নদীর গতিবেগ থাকে ঘন্টায় 24 থেকে 32 কিলোমিটার। আর বদ্বীপ পর্যায় মূলত নদীর হলো শেষ পর্যায় বা নিম্নগতি। নদী যখন সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকাভাবে বয়ে চলে এবং
চলতে চলতে যখন নদীর গতি কমে যায় এবং নদী বিশেষ করে মোহনায় অথবা বিশাল জলধার বা সমুদ্রে পতিত হয়, এটাকে বলা হচ্ছে বদ্বীপ পর্যায় বা নিম্ন পর্যায়। এখানে নদীর গতিবেগ কম থাকে এবং নদীর প্রশস্ততা পূর্বের তুলনায় কিছুটা হ্রাস পায়। তাহলে আমরা নদীর বিভিন্ন পর্যায় দেখলাম। নদীর বিভিন্ন পর্যায়, অর্থাৎ নদী তার 3টি পর্যায় অতিক্রম করে। 1 নম্বর হলো পর্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, 2 নম্বর হলো সমভূমি পর্যায় বা মধ্যগতি, আর 3 নম্বর হলো বদ্বীপ পর্যায় বা নিম্নগতি। এখন বিশেষ করে নদী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে সাধারণত 3টি পর্যায়ে কার্য সম্পাদন করে। নদীর কার্য, নদীর কার্য একটা চিত্রের মাধ্যমে আমরা নদীর কার্যটা সহজে চিহ্নিত করতে পারি। এখন নদী সাধারণত উৎস থেকে মোহনা পর্যন্ত 3টি পর্যায়ে কার্য সম্পাদন করে থাকে। অর্থাৎ নদী তার চলার পথে 3টি পর্যায়ে কার্য সম্পাদন করে। একটা হলো ঊর্ধ্বগতি বা ক্ষয় কার্য, বহন কার্য, বহন ও সঞ্চয় কার্য, আর সঞ্চয় কার্য। নদী প্রথম পর্যায়ে হলো ক্ষয় কার্য। অর্থাৎ এখানে যদি নদীর বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ নদী যখন পার্বত্য পর্যায়ে বা ঊর্ধ্বগতিতে ক্ষয় কার্য বেশি হয়, ক্ষয় কার্য, 2 নম্বর হলো বহন, সঞ্চয়, 3 নম্বর হলো সঞ্চয়। তাহলে শিক্ষার্থীবিন্দু, চিত্রটি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে নদী সাধারণত চলার পথে 3টা উপায়ে কার্য সম্পাদন করে। প্রথম হলো ঊর্ধ্বগতি, পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি। এখানে নদীর ক্ষয় কার্য বেশি হয়। বিশেষ করে নদী যখন পাহাড় পর্বতের উপর দিয়ে দ্রুত গতিতে নিচের দিকে ধাবিত হয়, এই সময় নদীতে স্রোতের বেগ বেশি থাকে, এটা ক্ষয় কার্য। যখন স্রোতের বেগ বেশি থাকে তখন এই স্রোতের আঘাতে এখান থেকে ভূমি দ্রুত ক্ষয় হয়ে নিচের দিকে ধাবিত হয়। এই জন্য বলা হচ্ছে ঊর্ধ্বগতি বা ক্ষয় কার্য। এখানে নদীতে পর্যাপ্ত পরিমাণে ভূমি ক্ষয় হতে হতে থাকে এবং নদী যখন সমভূমি পর্যায়ে অর্থাৎ মধ্যগতিতে প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ পূর্বের তুলনায় কিছুটা কমে যায়, হ্রাস পায়। অর্থাৎ এখানে নদীর গভীরতা কমে যায়, নদীর প্রশস্ততা বেড়ে যায়। ফলে কি হয়, এখানে উক্ত ক্ষয় জিনিসগুলো নদী বহন করতে থাকে এবং বহন করে কিছু কিছু অংশ সঞ্চয়ও করে এবং সঞ্চয় করে সে সামনের দিকে ধাবিত হয়। তাহলে সমভূমি পর্যায়ে হলো বহন কার্য, সঞ্চয় কার্য। এবার নদী যখন 3য় পর্যায়ে অর্থাৎ নিম্ন গতিতে ধাবিত হয় তখন আর নদীর স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়
এবং নদী তার ক্ষয় করার ক্ষমতা থাকে না, তখন নদীর ওই ক্ষয়িত অংশগুলো নদী মোহনায় সঞ্চয়ের কাজ করতে থাকে এবং এই মোহনায় বিভিন্ন প্রকার দ্বীপ গড়ে ওঠে। অনেক সময় যেমন মাত্রাহীন বাংলা বয়ের ন্যায় দ্বীপ গড়ে ওঠে। এরকম বাংলাদেশে অনেকগুলো যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, হরিণ ভাঙা ইত্যাদি দ্বীপ এভাবে গঠিত হয়। তাহলে আমরা চিত্র লক্ষ্য করলে দেখা যাবে নদী বিশেষ করে সমুদ্রে পতিত হওয়ার আগে যে সমস্ত দ্বীপ গঠিত হয়েছে আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম পত্রে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন থেকে নদী নিয়ে আলোচনা করলাম। নদী সাধারণত নদী বলতে আমরা এটাই বুঝি যে যখন পাহাড় পর্বত বা মালভূমির উপর দিয়ে যখন বৃষ্টির পানি বা বরফ গলা পানি যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে ধাবিত হয়ে সমভূমির উপর দিয়ে আঁকাবাঁকা পথে যখন সমুদ্রে পতিত হয় তখন তাকে নদী বলে। নদী যেখানে উৎপত্তি লাভ করে সেটা হলো নদীর উৎসস্থল এবং নদী যেখানে পতিত হয় অর্থাৎ যেখানে মিলিত হয় সেটা হলো নদী মোহনা। এবং বলা হচ্ছে যে 2টা বা 3টা নদী যখন একত্রে মিলিত হয় তখন তাকে বলা হচ্ছে নদীর সঙ্গম। এবং মূল নদী থেকে যদি ক্ষুদ্র কোনো জলধারা তৈরি হয়ে অন্যদিকে প্রবাহিত হয় সেটা হলো শাখা নদী। এবং পাহাড় বা পর্বত থেকে যখন ক্ষুদ্র জলধারা উৎপন্ন হয়ে যখন মূল নদীতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে উপনদী। এবং 2টা নদীর মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে দোয়াব অঞ্চল। তাহলে আমরা নদী সম্পর্কে ধারণা পেলাম। যেমন বাংলাদেশের গঙ্গা নদী হিমালয়ের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের ভিতরে পদ্মা নাম ধারণ করেছে। তদ্রূপ নদীর বিভিন্ন পর্যায় অর্থাৎ নদী উৎপত্তি হতে মোহনা পর্যন্ত 3টি পর্যায় লক্ষ্য করা যায়। একটা হলো পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, 2 নম্বর হলো সমভূমি পর্যায় বা মধ্যগতি, 3 নম্বর হলো বদ্বীপ পর্যায় বা নিম্নগতি। নদী এই 3টি পর্যায়ের মাধ্যমে ধাবিত হয়। এবং নদীর কার্য, নদী বিশেষ করে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতিতে ক্ষয়কার্য বেশি হয়। এর ফলে নদীর স্রোতের বেগ বেশি থাকে, গতি বেশি থাকে, ফলে নদী এখান থেকে ক্ষয়কার্যটা বেশি হয়। এবং যখন সমভূমি পর্যায় বা মধ্যগতিতে প্রবাহিত হয় তখন নদীর ক্ষয়কার্যে চেয়ে বিশেষ করে বহন কার্যটা বেশি হয় এবং কিছু কিছু ক্ষয়িত অংশ সঞ্চিত হয়। এটা হলো মধ্যগতি বা বহন বা সঞ্চয় কার্য। সর্বশ্রেষ্ঠ হলো নিম্নগতি। নিম্নগতিতে নদী যখন স্রোতের বেগ একেবারে কমে যায়, ক্ষয় করার ক্ষমতা থাকে না, তখন সে কি হয়, তখন সে উক্ত ক্ষয়িত অংশগুলো নদী মোহনায় স্তরে স্তরে জমে যেয়ে কী হয়, ভূমিরূপ গঠন করায়। এভাবে বাংলাদেশের অসংখ্য বদ্বীপ সমভূমি গঠিত হয়, যা তোমরা চিত্রে এতক্ষণ লক্ষ্য করলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে বিশেষ করে আমি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন থেকে নদী নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় বসে অনলাইনের ক্লাসটা বিশেষ করে দেখলে নদী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বা সহায়ক হিসেবে কাজ করবে। যাক, সর্বশেষ তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।